হ্যাঁ গো মা, কালীয় নাগের বিষের জ্বালাই যখন সবাই মারা গেল, বিষের বাতাস পেয়ে যখন সবাই মারা যাচ্ছিল, কালীয় নাগকে কেউ যখন বাধা দিতে পারছিল না, হ্যাঁ গো মা, কালীয় নাগকে কে উদ্ধার করেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটা তুই এই করেছিস। কত বছর বয়সে? 6 বছর বয়সে। তা হ্যাঁ মা, যে 6 বছর বয়সে কালীয় দমন করতে পারে, যে 6 বছর বয়সে কালীয় দমন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারবে না? তোর মায়ের মন তো, মা খানিকক্ষণ ভেবেছে, বাবা তুই যাই বল, কংস আরো দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যেতে হবে না, ডোজটার একটু বাড়াতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, কালী দহন না হয় কালীয় নাগকে বধ করেছি, কংস না হয় আরো দুরাচারী। আচ্ছা মা বলো তো, ওই জায়গাটার কি নাম? ওই জায়গাটা, হ্যাঁ, ওই জায়গাটার নাম হলো গিরি গোবর্ধন। ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। বলছি এত কিছু কেন জিজ্ঞাসা করছিস বলতো? বলছি শোনো শোনো, ওই জায়গাটার নাম গিরি গোবর্ধন। আচ্ছা মায়েরা, আচ্ছা মা, যখন ইন্দ্রের প্রকোপে সমগ্র বৃন্দাবন ভেসে যাচ্ছিল, বলো তো বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 দিনের জন্য গিরি গোবর্ধনটাকে কে ধরেছিল? তখন যশোদা বলছে, বাবা ওইটাও তুই ধরেছিলি। তাহলে মা, যে 6 বছর বয়সে কালীয় দমন, 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন করতে পারে, সে কি কংসকে বধ করতে পারে না মা? তখন মায়ের মন তো, মা খানিকক্ষণ ভেবেছে, বাবা তুই যাই বল, কংস আরো দুরাচারী। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, না না, এবার শেষ খেলাটা খেলতেই হবে। 500 প্যারাসিটামল চার্জ করলে হবে না, 650 চার্জ করতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, সেসব বাদ দাও। এবার কৃষ্ণ কি বলছে দেখুন, বলছে, মা তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমাকে কোলে করে নিয়ে একবার যমুনাতে স্নান করতে গেছিলে? বুঝে মনে আছে, তুমি আমাকে একটু নামিয়ে রেখেছিলে, আর তুমি যমুনাতে স্নান করছিলে, সেই বাহানাতে আমি একটু মাটি খেয়ে দিয়েছিলাম, মৃত্তিকা ভক্ষণ লীলা। বলছে হ্যাঁ, ওটাও মনে আছে। আমার দাদা বলরাম তোমাকে গিয়ে পরে বললো, মা ভাইকানাই মাটি খেয়ে দিয়েছে, তখন তুমি বারবার করে আমার মুখটা খোলাতে চাইলে খুলেছিলাম। বলছে না বাবা, প্রথমে খুলিস নাই। আর হ্যাঁ গো মা, যখন মুখটা খুলেছিলাম, আমার মুখের ভেতরে তুমি কি দেখেছিলে? তখন যশোদা বলছে, কি দেখি নাই বাবা বল? সৃষ্টি স্থিতি লয় প্রলয় স্বর্গ মত্ত পাতাল সব তোর মুখের ভেতর দেখেছিলাম। তা মা, যে 6 বছর বয়সে কালীয় দমন, 7 বছর বয়সে গিরি গোবর্ধন, আর ছোটবেলায় যার মুখের মধ্যে সৃষ্টি স্থিতি লয় প্রলয় দেখেছিলে, সে কি কংসকে বধ করতে পারে না? তখন কৃষ্ণ বলছে, তখন যশোদা বলছে, খোকারে আমি আজকে বলে দিলাম, কেউ যদি কংসকে বধ করতে পারে তো তুই। কিন্তু তোকে কথা দিলাম, কংসকে নিধন করে কিন্তু তাড়াতাড়ি মায়ের কোলে ফিরে আসবি। কথা দিলাম মা, ফিরে আসবি। আচ্ছা মায়েরা, মা না হয় ছেড়ে দিয়েছে, এবার কে বাধা দিয়েছে বলো তো? তোমরা সবাই নামটা শুনেছো, সাহস করে বলো। রাধা রানী। আজকে রাধা রানী হাত দুটিকে প্রসারিত করে দাঁড়িয়েছে। যেই না প্রসারিত করে দাঁড়িয়েছে, তখন বলছে, আমি কিচ্ছু জানতে চাই না বধূ, তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। এত জ্বালা যন্ত্রণা সহ্য করার পর আমি শুধু তোমার মুখটা চেয়ে বৃন্দাবনে বেঁচে আছি, বৃন্দাবনে বেঁচে আছি। আমি তোমার কাছে কিছু জানতে চাই না বধূ। আমি তোমার কাছে কিছু জানতে চাই না, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। কি না, তুমি কবে ফিরে আসবে? সেদিন গোবিন্দ কি করেছিল বাবা, আপনারা সবাই জানেন। একটা হাত রাধারানীর মাথায় আর একটা হাত যমুনার জলে দিয়ে পরে বলেছিল, রাধে কথা দিলাম যমুনাকে স্পর্শ করে কালকেই ফিরে আসবে। কিন্তু কাল কাল করে কত কাল অতিবাহিত হয়ে গেল, কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এলো না। গোবিন্দ দাসের খুব সুন্দর একটা কথা আছে, কাল কাল করে কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করে কত বছর গোয়াইনু, কিন্তু বৃন্দাবনে না ফিরিল প্রাণের গোবিন্দ দাস। গৌর হরি হরি। আর যেই না চলে গেল বাবা, সঙ্গে সঙ্গে পদকর্তা মহাজন কলম দিলেন, কালে বলে কালা গেল মথুরাতে, সে কালের কত বাকি। কালে বলে কালা গেল মথুরা, সে কালের
প্রেমের কত বাবাকে আমার যৌবন সায়রে যেটা গাইছি না, এটা খাঁটি জিনিস আপনাদেরকে দিচ্ছি, একটু ভেজাল পাবেন না এর মধ্যে। জয় রাধে। যে কীর্তনে পদাবলী হয় না তাকে কীর্তন বলে না বাবা। বৈষ্ণব মহাজন কত সুন্দর কথা বলছে, রাধারানীর ভাব নিয়ে আমাদের যৌবন সায়রে সরিতেছে ভাটা ওরে প্রাণে সজনী উলুধ্বনি মায়েরা হরি বল হরি বল হরি বল। ওরে প্রাণ সজনী ওরে প্রাণ প্রাণ সজনে আমার যৌবন সায়নে সরিতে ভাটা আমার যৌবন সায়রে আস্তে রাধে। এখান থেকে খুব সুন্দর একটা কথা মনে পড়ে গেল বাবা, কাল বলে কিছু রাখবেন না, কারণ ঘুম ভাঙলেই সকাল, আর ঘুম না যদি ভাঙে তাহলে পরকাল। মেডিসিনের কারখানায় আচ্ছা, বেশ, ঠিক আছে, ঠিক আছে, আমি করব। জয় রাধে। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয় বাবা, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে, ফেলে দিতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট, কিন্তু পার্থক্য কি, ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে বাবা, সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। এটাই শুধু একটা পার্থক্য আমাদের। তাহলে কাল জিনিসটাকে কেউ বিশ্বাস করবেন না। এখানে আমি আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, খুব মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব, যদি কোনো ভালো কাজ করবেন বলে মনস্থির করছেন, সেটা আজকেই করুন। কাল বলে কোনো জিনিস ফেলে রাখবেন না, কারণ কাল জিনিসটা বড় খারাপ জিনিস। রাধারানী মনে মনে চিন্তা করেছিল কালকে বোধহয় কি কৃষ্ণ ফিরে আসবে, কিন্তু কাল কাল করে কত দিবস গোয়াইনু, দিবস দিবস করি কত মাসা, মাসা মাসা করি কত বছর গোয়াইনু, কিন্তু বৃন্দাবনে না ফিরিল গোবিন্দ দাসা। এর থেকে আমার জীবনের একটা বাস্তব কথা আপনাদের সঙ্গে একটু তুলে ধরি। আমি প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন একজন বাবার বাড়িতে কীর্তন করতাম। 2-3 বছর কীর্তন করার পর বাবাজি বলছে, তোমরা তো বৃন্দাবনে যাও, আমাকে কি একটু নিয়ে যাবে? আমি মনে মনে চিন্তা করলাম, ভক্ত মার্গের মানুষ, সজ্জন মানুষ, একটু নিয়ে যাওয়াই যায়। আপনাদেরকে আরেকটা কথা বলবো, যদি বৃন্দাবনে যান, জয় রাধে, যদি বৃন্দাবনে যান ভক্ত মানুষের সঙ্গে যাবেন, সংসারী মানুষের সঙ্গে যাবেন না। তারা আপনি দেখবেন বারসানা দর্শন করছে না, সেই সময় আরেকজন আপনি যাকে নিয়ে গেছেন সংসারী, সে বইয়ের জন্য হাঁড়ি কড়াই কিনছে। জয় রাধে। আমি তো নিয়ে গেছিলাম আপনাদের মেদিনীপুরের একজনাকে, সবংয়ে বাড়ি, জয় রাধে। ওর আবার বৃন্দাবনে যেতে যে পরে এত খাওয়া স্বভাব, আমি ঘুরছি আর ও বাবু বাথরুমে বসে আছে। জয় রাধে। তাই বৃন্দাবন যখন যাবেন তখন ভক্ত মানুষ ছাড়া নিয়ে যাবেন না। 84 কোষ ব্রজ পরিক্রমা করছেন, সেখানে আনন্দ করে হরিনাম গাইতে গাইতে পরিক্রমা করবেন, তবে তো জীবনটা সার্থক হবে গো। তাহলে যেখানে ছিলাম 2-3 বছর কীর্তন করার পর বাবাজি আমাকে বলছে, বাবা তুমি তো প্রত্যেক বছর কীর্তনে যাও, তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, একটু আমাকে বৃন্দাবন নিয়ে যাবে? ভালো করে শুনবেন, তারা বুঝতে পারবেন না।
তুমি তো প্রত্যেক বছর বৃন্দাবনে যাও, আমাকে নিয়ে যাবে? তাই আমি মনে মনে চিন্তা করলাম, সজ্জন মানুষ, ভক্ত মানুষ, একটু নিয়ে যাওয়াই যায়। তাই বাবাজির কথা মতো ডেট করলাম অগ্রহায়ণ মাসের 22 তারিখ। যেই না অগ্রহায়ণ মাসের 22 তারিখ, তার পরের বছর ডেট করে বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠক্কর দিয়েছি। বাবা বেরিয়ে এসেছে। কত তারিখ? বৃন্দাবন যাবো। আমি বললাম অগ্রহায়ণ মাসের 22 তারিখ। বলছে এই রে, হলো না। আমি বললাম কেন? বলছে আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে ঠিক করেছে অগ্রহায়ণ মাসের 22 তারিখ, কি করে যাব বাবা? মনে মনে চিন্তা করলাম মেয়ের বিয়ে হয়ে গেছে, এর পরের বার নিশ্চয়ই যাবে। তাই তার পরের বার ডেট ঠিক করলাম অগ্রহায়ণ মাসের 3 তারিখ, একটু ডেটটা আগিয়ে নিয়ে এলাম। জয় রাধে। যেই না অগ্রহায়ণ মাসের 3 তারিখ ডেট করে বাবাজির বাড়িতে গিয়েছি, বাবাজি বেরিয়ে এসে কত তারিখ? এবারে যাব। আমি বললাম অগ্রহায়ণ মাসের 3 তারিখ। বলছে এই রে, এবারেও যাওয়া হলো না। আমি বললাম কেন? বলছে আমার একটা ছেলে একটা মেয়ে, এর আগের বারে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, আর এবারে দেখুন আপনারাই উত্তর দিচ্ছেন। ঠিক ঠিক ঠিক। বলে এবারে ছেলেটার বিয়ে, এবারে কি করে যাবো বাবা? কথা দিলাম ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, এর পরের বার নিশ্চয়ই যাব। তাই তার পরের বছর ডেট ঠিক করলাম কার্তিক মাস, দামোদর মাস, কার্তিক মাসের 12 তারিখ। যেই না বাবাজির বাড়িতে গিয়ে দরজা ঠক্কর দিয়েছি, বাবাজি বেরিয়ে এসেছে। বলছে কত তারিখ? আমি বললাম কার্তিক মাসের 12 তারিখ। বলছে এই রে, এবারেও যাওয়া হলো না। আমি বললাম কেন গো? তখন বলছে ওই যে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ওর একটা ছেলে হয়েছে। জয় রাধে। বলছে ছেলেটার অন্নপ্রাশনের ডেট পড়েছে ওই তারিখে, কি করে যাব বাবা? মনে মনে চিন্তা করলাম তাহলে এর পরের বার নিশ্চয়, বলছে এর পরের বার নিশ্চয়ই যাব। তাই ডেট ঠিক করলাম ভাদ্র মাসের 13 তারিখ। ডেটটাকে আরো আগিয়ে এনেছি যে জন্মাষ্টমী সেটা ঘুরে আসি। যেই না বাবাজির বাড়িতে গিয়ে ঠক্কর দিয়েছে, বাবা বেরিয়ে এসেছে। বলছে কত তারিখ? এবারে নিশ্চয়ই যাবো। আমি বললাম ভাদ্র মাসের 13 তারিখ। বলছে আমার কপালটা কেন? বলছে আমার পোড়া কপাল। আমি বলছি কেন? বলছে এর আগের বারে মেয়েটার ছেলে হয়েছিল। জয় রাধে। বলছে ছেলেটার মেয়ে হয়েছে, দেখুন ঠেলা। আমি মনে মনে চিন্তা করলাম বাবাজি কি এ জন্মে যাবে? জয় রাধে। তখন বাবাজি শোনো, কথা দিলাম ওলট পালট যদি হয়ে যায় পৃথিবী, তাও এর পরের বারে যাবো। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, তারপর নাতি নাতনি অন্নপ্রাশন হয়ে গেছে, আর কিচ্ছু নাই, পেছন টান যাবো। তাই তার পরের বছর ডেট ঠিক করে যেই না বাবাজির বাড়িতে গিয়েছি, প্রত্যেকবার বাবাজি বেরিয়ে আসে, এবার বাবাজি বেরিয়ে আসে না। জয় রাধে। এবার বাবাজি ছেলেটা বেরিয়ে এসেছে। যেই না ছেলেটা বেরিয়ে এসেছে, আমি বললাম বাবাজি কোথায়? বলছে খবর শোনো নাই? আমি বললাম কেন? বলছে কালকে রাত্রি 8টা পর্যন্ত বাবা আনন্দবাজার পত্রিকা পঠন পাঠন করেছে। 8:30টার সময় হঠাৎ বাঁ দিকের বুকটাতে ব্যথা উঠলো। যেই না হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ফোন করেছি। হরিব হরিব, একবার বলো রে হরিব। হরিব হরিব, একবার বলো রে হরিব। সাধের গাড়ি বাড়ি সাধের ছেলে সাধের গাড়ি বাড়ি ছেলে মেয়ে, সঙ্গে কেউ যাবে না, শুধু যাবে হরি বল। উলুধ্বনি মায়েরা হরি হরি। ছেলে মেয়ে কেউ যাবে না, যাবে খড়ি না। তোমরা এসেছো একা, চলে যেতে হবে একা। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? জয় রাধে। এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম। আপনারা মাথায় চাদর নিয়ে এসেছেন, চাদরগুলো নিয়ে এসেছিলেন? কিছু আনি নাই। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও ভুলে নেবে। মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে। বাবা তোমরা এসেছো একা, চলে যেতে হবে একা, সঙ্গে যাবে হরি বল। তোমরা এসেছো একা, যাবে একা, শুধু বদনে বলো হরি বল। হরি বল হরি বল, একবার বলো রে হরি হরি বল হরি বল,
যেমন কাল যাব করে বৃন্দাবনে যাওয়াই হলো না, তেমনি কৃষ্ণ কথা দিয়েছিল রাধে কালকেই আমি ফিরে আসব, কিন্তু কাল কাল করে কত কাল অতিবাহিত হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এলো না। আর এই যে ফিরে এলো না বাবা, এই আক্ষেপটা রাধারানী তার সখীদের সামনে করছে, সখী রে আমি শুনিয়া দেখিনো, দেখিয়া ভুলিনো, ভুলিয়া প্রীতি। আমি শুনিয়া ভুলিন ইয়া শুনিন দেখিয়া প্রীতি কইন। আমি শুনিয়া দেখিনো আর দেখিয়া ভুলিনো, ভুলিয়া প্রীতি কইন। আমি শুনিয়া দেখিন ইয়া শুনিন শুনিয়া প্রীতি কইন। আবার প্রীতি বিচ্ছেদে না রহে পরা, প্রীতি বিচ্ছেদে না রহে পনা। ঝুরিয়া ঝুরিয়া মইন, ঝুরিয়া ঝুরিয়া মন। আবার প্রীতি বিচ্ছেদে না রহে পনা। ঝুরিয়া ঝুরিয়া মইন, ঝুরিয়া ঝুরিয়া মইন। কাজ তো ভালো করি নাই রে, সখী কাজ তো ভালো করি নাই রে। কাজ তো ভালো করি নাই রে। সখী কাজ তো ভালো করি নাই ওই রে। গোবিন্দ রূপসাগরে কাজ তো ভালো করি নাই রে। ওই গোবিন্দ রবিসাগরে কাজ তো ভালো করি নাই রে। সখী রে আমি গোবিন্দকে ভালোবেসে বড় ভুল করেছিলাম, কারণ গোবিন্দ আমার ভালোবাসার মর্যাদা রাখে নাই, গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। জয় রাধে। তখন রাধারানী সখীরে বলছে, হ্যাঁ রে তোর কৃষ্ণের সঙ্গে প্রেমটা হয়েছিল কবে? তুই কিনা রাজার মেয়ে, বৃষভানু রাজার তুই মেয়ে, আর ও কিনা একটা সামান্য রাখাল বালক, ওকে দেখে তোর ভালোবাসা হয়ে গেল, প্রেম হয়ে গেল? কি এমন দেখলি ওর মধ্যে? তো রাধারানী বলছে, কি দেখি নাই বল। জয় রাধে। কত সুন্দর জায়গা রামকানা এনে দিচ্ছে দেখুন। বলছে কি দেখি নাই বল। ওই গোবিন্দের রূপ মাধুরী দর্শন করে না জানি আমার জীবনটা জানি জুড়াই গেল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তোমার, কত চাঁদ নিগারিয়া বধুর মুখ খানি মাজিয়া আছে। আহা, কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল। বলছে গোবিন্দের রূপের মধ্যে কি নাই? কোখড়ানো তার কেশ, যা ঘন অন্ধকারকে জয় করেছে। ঔজিতি মুখমণ্ডল শারদ সুধাকর তনুরুচি তরুণ তোমার, মানে চাঁদ দেবতাদের মধ্যে দেখতে সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর দেখতে আমার গোবিন্দ রূপ। আহা, তো যে প্রেমটা হয়েছিল কবে সেটা তো বল। তুই একটা রাখাল বালকের প্রেমে পড়ে গেলি, কবে প্রেমটা হয়েছিল? এখানে একটা ছোট্ট খুব সুন্দর প্রসঙ্গ আছে মায়েরা। রাধারানীর বাবা ছোটবেলায় রাধারানীকে একটা সোনার কলসি গড়ে দিয়েছিল, আর সেটা রাধারানী যখন বিয়ে হয়েছিল যৌতুক হিসেবে রাধারানী ওই কলসিটি কিন্তু শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল। আর যখনই যমুনাতে জল আনতে যেত না, ওই ছোট কলসিটা নিয়ে যেত। জয় রাধে। কেন? বড় কলসি ছিল, বড় কলসিতে তো তাড়াতাড়ি জল আনা হবে, ছোট কলসিতে কেন যেত জল আনতে? তার কারণ আছে। হ্যাঁ, ছোট কলসি মানে বারবার যেতে হবে, আর যতবার যাবে ততবার কৃষ্ণকে দেখতে পাবে। এ হচ্ছে প্রেম। জয় রাধে। হাই হ্যালো প্রেম নয় যে ফোনে ডেকে দিল আর চলে এলো। জয় রাধে। হরে কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন, এখন যুগ পাল্টে গেছে, খুব মন দিয়ে শুনবেন। তার রাধারানী আজকে সোনার কলসি নিয়ে যমুনাতে এসেছে, আজকে জল আনার জন্য, জলকেলি করার জন্য। দেখবেন আপনাদের এখানে পুকুর আছে তো,
জল আনতে যান, দেখবেন পুকুরে যখন আগেকার জল আনা হতো প্রথমে কিন্তু সামনেটা নোংরাটা ওই কলসির নিচে দিয়ে পরিষ্কার করে দেওয়া হতো। যেই না রাধারানী কলসিটি দিয়ে পরে সামনেটা পরিষ্কার করতে যাবে, দেখছে গোবিন্দের রূপ মাধুরী যমুনার জলে। তখন সে গোবিন্দের রূপ মাধুরী মানে নিশ্চয় গোবিন্দ আছে। আবার যেই না উপরে তাকাচ্ছে, দেখছে গাছের ডালে গোবিন্দ মোহন মুরলী নিয়ে বসে আছে। জয় রাধে। এই করতে করতে গোবিন্দের দিকে তাকাচ্ছে, কখনো যমুনার দিকে তাকাচ্ছে। এই করতে করতে কখন যে বাবা হাত ফসকে কলসি চলে গেছে রাধারানীর কোনো ধ্যানেই নেই। আর কলসিটাও মনে মনে চিন্তা করছে, আজ আমার মনে কতই না আনন্দ হলো, সংসারের কাজ শেষ করে আজকে আমি গোবিন্দ রূপ দর্শন করে প্রেম যমুনাতে ভাসতে ভাসতে চলে গেলাম। এবার কলসিটাকে হারিয়ে যখন রাধারানী বাড়ি এসেছে না শ্বশুর বাড়িতে, তখন জয় রাধে রাধারানীর দুজন কৃষ্ণ বিবাদিনী ছিল, শাশুড়ি আর ননদী। জয় রাধে। রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। আর ননদীর কি নাম? জয় রাধে। আপনাদের ননদী আছে? ননদী মানে একটা নয়, নোটা নদী। হ্যাঁ, নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাওয়া তত কঠিন। জয় রাধে। আর শাশুড়ি কাকে বলে বলুন তো? যাকে দেখলেই শাশুড়ি যায়। জয় রাধে। আপনাদের উড়ে যায় নাকি? না। কেন উড়বে? তখন ছিল দাপর যুগ, এখন কলি যুগ এসেছে তো। এখন যুগ পাল্টে গেছে, এখন আপনাদের যুগ এসেছে তো। জয় রাধে। আগেকার দিনে শাশুড়িদেরকে দেখলে বৌমাদের শ্বাস উড়িয়ে যেত, আর এখন বৌমাদেরকে দেখলে শ্বাস উড়িয়ে যায়। আপনারা সবেই জানেন তাহলে। জয় রাধে। তাহলে এমন শাশুড়ি ননদী রাধারানীতে লজ্জা করে না? জানিস না সোনার কলসি হারাতে যদি হারিয়ে আসায় প্রায়শ্চিত্ত করতে হয়? বারবার করে যখন কথা শোনাচ্ছে তখন রাধারানীকে কথা শোনাচ্ছে বাবা, কিন্তু রাধারানীর ওই দিকেই মন পড়ে আছে। জয় রাধে। তখন রাধারানীর সখীরা বলছে, মা ও তো রাজার মেয়ে, ওর কথা শোনার অভ্যাস নাই। কিন্তু আমরা রাধারানীকে জিজ্ঞাসা করি, ললিতা বিশ্বাস বলছে আমরা রাধারানীকে জিজ্ঞাসা করি, যদি কলসিটা আনতে পারি ভালো, আর যদি না আনতে পারি রাধারানীর বাবা হচ্ছে রাজা, ওই রকম 100খানা কলসি তোমাকে গড়িয়ে দেবো। এবার রাধারানীর কাছে গিয়ে পরে বলছে, ও রাধে কলসিটা হারালি কোথায়? তো সোজা নয় বাবা, তুই তো সোনা হারানোর মেয়ে নোস, তুই তো সোনা হারানোর মেয়ে নোস। দেখবেন মায়ের আস্তে আস্তে, খুব আস্তে আস্তে বাজাবে। জয় রাধে। তুই তো সোনা হারানোর মেয়ে নোস। দেখবে মায়েরা, আমি যখন প্রথম কীর্তন করতাম আমার হাতে তামার আংটি ছিল। যখন আরেকটু কীর্তনটা বাড়লো তামার আংটিগুলো খুলে দিলাম, রূপোর আংটি হলো। তখন আর তামার আংটির কোনো খোঁজ নাই। আবার এখন যেমন প্রচুর কীর্তন হয়ে গেছে আপনাদের আশীর্বাদে, তখন একটাও আর রূপার নাই, সব সোনার হয়ে গেছে। আর যখন থেকে সোনার হয়েছে বাবা, তখন থেকে রূপারগুলো আউট অফ মার্কেট, কোথাও আর দেখতে পাই না। এর থেকে কি বুঝলাম? আমরা কোনো দামি জিনিসের সন্ধান পেলে কম দামি জিনিসকে আমরা হারিয়ে ফেলি, তার প্রতি আর মায়া থাকে না। তাহলে সোনার কলসি এত মূল্যবান, তাহলে সোনার কলসি হারিয়ে এসেছিস মানে তুই তার চেয়েও মূল্যবান কিছু পেয়েছিস। তোমার রাধারানী সখীদেরকে বলছে, সখী রে আমি সোনার কলসিতে জল আনি নাই ঠিক, কিন্তু আমার দুটো নয়ন কুম্ভ। কত সুন্দর কথা। আমার দুটো নয়ন কুম্ভ আমি ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ সখীরে ভরে এনেছি। ওই গোবিন্দ ওই গোবিন্দ রূপ সাগরেতে সখীরে আমি আমার দুটো নয়ন আমি ভরে এনেছি। ওরে প্রাণে ললিতা তাই গৌর হরি বল ওরে
ওরে সখী রে আমার দুটো নয়ন কুম্ভ ওই না ভোটে গে নেছে তাই হরি গেল মধুপুরে হামকুল বালা ওই না ভোটে গেল মধুপুরে হামকুল বালা বিপথে পড়ল জইছে যেন মালতীর ওই না বিপদে তরুণী জয়েছে মালতীর মালা ওই না বিপথে 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 পড়ল জইছে যেন মালতীর বিপদে পড়ল জয়েছে আরে মালতীর মালা হরি গেল মধুপুরে হামকুল বালা হামকুল বালা বিপথে পড়ল জইছে মালতীর মালতীর মালা বৈষ্ণব পদকর্তা বলছে হরি গেল মধুপুরে হামকুল বালা আর বিপথে পড়ল জইছে মালতীর মালা। রাধানী সখীদেরকে বলছে সখী রে হরি গেল মধুপুরে মানে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল হামকুল বালা মানে আমার কি অবস্থা হলো জানিস বিপথে পড়ল জইছে যেন মালতীর মালা। যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল আমি ছিলাম কৃষ্ণের গলার সাজন্ত মালা, কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল আমার অবস্থা কেমন হলো জানিস গলা থেকে কোনো মালাকে যদি ফেলে আর যেমন কোনো দাম থাকে না তেমনি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার জন্য আজকে আমি মূল্যহীন অবস্থায় বৃন্দাবনের মাঠে পড়ে আছি। সখী তাই সখী রে তোরা ভালো করে চেয়ে দেখ আজ আমার অবস্থা কত শোচনীয়। তাই ভগবান যা করে কিসের জন্য করে মা? মঙ্গলের জন্য। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, নোকটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দিতে বলছে ভগবান যা করে মঙ্গল করে। রাজা গেছে বাবা রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম মাখাইলাম পড়াইলাম বেতন দিলাম, কোথায় একটু সহানুভূতি প্রকাশ করবে, আমার লেগে গেছে, তার থেকে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে মঙ্গল করে। এই কে কোথায় রে? হ্যাঁ। মন্ত্রী ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরেছে মা। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা হাঁটছে। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালী চরণে একটা নর বলি দেব, মানে মানুষ বলি দেব। প্রথমেই কাকে পেয়েছে গো? পড়বি বড়মালির ঘাটে যাচ্ছিল গাছের আড়ে,
প্রথমে রাজাকে পেয়েছে, মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেই হরিবোল। এবার রাজাকে রক্তচন্দন মাখিয়ে জবা ফুল দিয়ে যেই না বলি করতে যাবে, হবে না গো। একজন বলছে হবে না হবে না হবে না, বলছে কেন? ওই যে পায়ের নখটা উঠেছে, রক্ত খুঁত আছে। তোমার রাজা মনে মনে চিন্তা করছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে গো। এতক্ষণ যদি আমার নখটা না উঠতো, এতক্ষণ যদি রক্ত না বেরোতো, তাহলে এতক্ষণ আমার হরিবোল হয়ে যেত। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য নেই। তাহলে আমি অনেক খারাপ কাজ করেছি, মন্ত্রীকে জেলে ভরেছি, মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। এবার মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে মন্ত্রী বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তোর মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলছে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম, এতক্ষণ আমার বাসির সাথে লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। তাই ভগবান যা করে সবই মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। তাই সবাই মিলে একসঙ্গে গাইবো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল রে হে। হরি বল রে হে। হরি বল রে, হরি বল রে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। ও মায়েরা, এদের কীর্তন অনেক শুনলাম, একটু তোমরা আমার সঙ্গে গাইবে? এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর তোমরা বলবো, ঠিক আছে? আমি তো মাইক নিয়ে গেছিল, জোরে জোরে বলতে হবে, হাতে হাতে তালি দিয়ে আমি বলি, তারপর তোমরা বলবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। জোরে বলো। যাদবায় মাধবায় কেশবায় নম। প্রেম সে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বাহ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা। গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই বলো। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। বাহ। হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না, আপনাদের সঙ্গে গানটা করে যেতাম। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলো তো মায়েরা, ভগবান আমাদেরকে মুখ দিয়েছে কটা? দেখো, আর বলে দেবেন, মাঝে মাঝে ভুলে যাই আমি। জয় রাধে। ভগবান মুখ দিয়েছে কটা? একটা। আর কান দিয়েছে কটা? দুটো। ভগবান বলছে শোন বেশি, বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, এক কানে নেবেন, এক কানে ফেলে দেবেন, তা ভগবানের নাম গাইবেন। জয় রাধে। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে, আপনাদের এই মেদিনীপুরের, আপনাদের কাছে খবর নেই, আমার কাছে আছে। জয় রাধে। এক বাবার এক ছেলে ঘোড়া কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিঠা, ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না চন্দ্রকোনা রোড হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছে, ছেলেটাকে হাঁটাচ্ছ? তখন বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে, বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। জয় রাধে। যেই না রসকুণ্ড হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না?
কম বয়সী ছেলে হয়ে চেপেছে আর বাবাটা ঘাটাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জলে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। ঠিক। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না চন্দ্রকোনা টাউন হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তা বলে দুজনাতে। তখন বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, হাই রে গোপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা শোন খোকা, শেষ একটাই উপায়, ঘোড়াটাকেও হাঁটাবো। বলছে আমরাও হাঁটবো। যেই না আপনাদের মামুদপুর হয়ে পার হচ্ছে, বলছে দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছো? চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে তাদের কোনোতেই শান্তি নাই। আচ্ছা বলো তো মায়েরা, তোমরা উত্তর দেবে, সাহস করে মায়েরা উত্তর দেবে। আচ্ছা বলো তো, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, তোমরা কি করবে? আয় দেখুন, বুঝে মেরে দেবো, কত বুকের পাটা দেখুন, বুঝে মেরে দেবো। জয় রাধে। ভয় তো লাগিবে। এখন যা সাপ বেরিয়েছে না, চন্দ্রবোড়া, এক ছবলে ছবি করে দেবে। জয় রাধে। আমাদের বাড়ি যদি কোনো সর্প প্রবেশ করে, বলে মেরে দেব, আর কেউ যদি মা মনসার ভক্ত হয়, বলে তাড়িয়ে দেব। আচ্ছা বলো তো মায়েরা, সেই সাপটা তোমার বাড়িতে প্রবেশ না করে তোমাদের মামুদপুরে কোনো শিব মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, কি করবে? মেরে দেবে? তাড়িয়ে দেবে? প্রণাম করব, পূজা করব। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিব মন্দিরে উঠলো, তখন আমরা তাকে পূজা করলাম। কেন বললাম না, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিকালে পদে পদে সর্বনাশ। তাই যদি কৃপা পেতে হয়, তাহলে আপনারা যে জায়গাটাতে বসে আছেন, এটা হচ্ছে সৎ সঙ্গের হাট। এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কুকথা হয় না বলে এখানের বাড়ি থেকে আপনাদের সামনে মহতি যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমার যদি বিন্দুমাত্র গোবিন্দ চরণে মতি থাকে, আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, যিনি এবং যারা এই হরিবাসরের আয়োজন করেছেন, তিনি এবং তার পরিবারবর্গ যেন সুখে শান্তিতে কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারেন। তাই গৌর প্রেমানন্দ। তাই সবাই মিলে গাইব শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ